রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব এই ছোট এঁচোড়টা দিয়ে এঁচোড়ের ডেভিল রেসিপি। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর নিউ ভিউয়ার্সদের সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। প্রথমে এঁচোড়টিকে ছোট ছোট টুকরো করে বানিয়ে নিয়েছি। এরপরেতে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন এটাকে ফুটতে দেবো। হলুদ আর নুন দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেবো। তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কিন্তু খুব সিদ্ধ করব না। এঁচোড়টা একদম নরম করে সিদ্ধ করব না, একটু শক্ত একটু নরম, 80% মতন সিদ্ধ করলেই হবে। এরপর একটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি। যেখানে আদা আমি এখানেতে 2 ইঞ্চি মানে 2 আঙুলের মতন আদা, একটা টমেটো গোটা আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নিলাম। এরপরেতে দেখে নিলাম যে এঁচোড়টা কতটা নরম হয়েছে। এঁচোড়টা দেখো খুব বেশি কিন্তু আমি নরম করিনি, একটুখানি চাপ দিলেই ভেঙে যাবে, এই রকমভাবে সিদ্ধ করে নিলেই হবে। এরপরেতে জল থেকে তুলে নিচ্ছি আর গরম অবস্থাতেই এঁচোড়টাকে আমি এই খুন্তির সাহায্যেই ভেঙে নেব। তোমরা চাইলে এইরকম শক্ত করে এঁচোড়টাকে সিদ্ধ করে নেওয়ার পর একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রাফলিভাবে ভেঙে নিতে পারো। খুব পেস্ট করবে না, তাহলে কিন্তু এই ডেভিলটা একদম ভালো হয় না। একটু রাফলিভাবে ভেঙে নিলে এই এঁচোড়টা যখন ডেভিলটা তৈরি হবে তখন বেশ সুন্দর হয়। তো এরপরে দেখো এখানেতে নিয়ে নিচ্ছি দুটো আলু, যে দুটো আলুও এরকম 80% মতনই সিদ্ধ করে নিতে হবে। তারপরে সেটিকে গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেব। এবং দুটো আলু এখানে আমার লেগেছে। আজকে আমি যে এঁচোড়টা করেছি সেটা তো খুবই ছোট এঁচোড়, তোমরা প্রথমেই দেখতে পেলে। তার জন্য আমি এখানেতে দুটো ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগের থাকতেই। আলুটার গাটা নরম হলেও ভেতরটা বেশ শক্ত থাকে, এইভাবে 80% মতন আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এরপর হাতের সাহায্যে আলু আর এঁচোড় সিদ্ধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর এঁচোড়টাকে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পরে এরপরে বাদাম ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আমার কাছে ভাজা বাদাম ছিল না, তাই জন্য আমি এখানে কাঁচা বাদামটাই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানেতে ভাজা বাদামও ব্যবহার করতে পারো। তো প্রথমে আমি বেশ কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিলাম। এরপরে কাজু বাদাম যেটা ভেজে নেব। এই ডেভিলের মধ্যে যখন এই বাদামগুলো পড়ে তখন এই ডেভিলের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই তোমরাও এই বাদাম দিতে কিন্তু ভুলো না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটি। বাদাম ভাজা যে তেলটা অবশিষ্ট ছিল কড়ার মধ্যে, সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্টটি। তার মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, চিনি, সমস্তটা দিলে কিন্তু এই মশলার স্বাদটা অনেকটা সুন্দর এসে যায়। আর এই মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিতে হবে, যাতে কোনো মশলাটা না পুড়ে যায়। তারপরে অনেকক্ষণ ধরে গন্ধটা যতক্ষণ না যাচ্ছে মশলা, ততক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ইঁচড় সিদ্ধ আর আলু সিদ্ধ, যেটা আগে থাকতে করে রেখেছিলাম, সেটা এবার মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানেতে। আর আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম আলাদা করে জল দিইনি। এবার মশলার সাথে আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি বাদাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদামটাও। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমাদের বাড়িতে করাই থাকে। তো তোমরা এখনও যারা ভাজা মশলার রেসিপি জানো না তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। এমনি ভাজা মশলার মধ্যে রেগুলার মশলাই থাকে গোটা জিরে, ধনে আর হচ্ছে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এটাই শুকনো কড়াতে গরম করে গুঁড়ো করে দিয়েছি। এটাই হচ্ছে ভাজা মশলার রেসিপি, এর মধ্যে আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়া থাকে না। এরপরে দেখো কাঁচা পনির নিয়ে নিয়েছি, সেই পনিরগুলোকে লম্বা লম্বা করে এরকম টুকরো টুকরো করে বানিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো আর অল্প করে চাট মশলা, এতে পনিরের মধ্যে স্বাদটা অনেকটা সুন্দর চলে আসবে। এরপরে দেখো এই আলু আর এঁচোড়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেই এরপরে ডেভিলটা তৈরি করতে সুবিধা হয়। হাতের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল, মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে, আর তারপরে আলু আর এঁচোড়টার মধ্যে একটা করে পনির দিয়ে এইভাবে
চেপে চেপে একটা চপের আকৃতি তৈরি করে নেব, মানে টেবিলের আকৃতি তৈরি করে নেব। আর এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। প্রত্যেকটি রেডি হয়ে যাওয়ার পরেতে আমি একটা থালার মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার। তোমরা এর জায়গাতে অ্যারারুটও নিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে গায়ের মধ্যে এবার মাখিয়ে নেব। মাখিয়ে মাখিয়ে একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি প্রত্যেকটা টেবিলকে। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর যার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি, যাতে চপ দেওয়া মাত্র চপের গাটা না লাল হয়ে যায়, তাহলে কিন্তু এখানে চপের স্বাদ একদম ভালো হবে না। তো এখানেতে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি প্রত্যেকটা চপ এবার একটা করে দিয়ে দেবো। আর টেবিলগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে সাদা তেল, যাতে একটু তাড়াতাড়ি ভাজা মানে গায়েরটা একটু লালচে লালচে চলে আসে। তো এইভাবে ওপর থেকে গায়ের মধ্যে তেলটা দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা টেবিল আমি দিয়ে দিতে থাকবো। যেহেতু আমি এখানেতে একটা ছড়ানো প্যানের মধ্যে করছি, তা আমি এখানেতে অনেকগুলো টেবিল একসাথে ভাজতে পেরেছিলাম। আর আজকের এই ছোট এঁচোড়টা দিয়ে আমার রেডি হয়েছিল 12খানা টেবিল। তো আমি এখানে একসাথে কিন্তু 12খানা টেবিল একসাথেই ভাজতে পেরেছিলাম। প্রথমে 4টে দেওয়ার পরেও তারপরে আবার 4টে দিয়ে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, একদম হাই ফ্লেম দিয়ে ভাজলে হবে না। গ্যাসের ফ্লেম কখনো লো করতে হবে, কখনো মিডিয়াম করতে হবে, এইভাবে বুঝেই টেবিলগুলোকে ভেজে নিতে হবে। তো যখনই এরকম লালচে লালচে হয়ে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, তখন টেবিলগুলোকে তুলে নিতে হবে। এইভাবে এখনও যারা এঁচোড়ের টেবিল রেডি করে দেখোনি, অবশ্যই একবার করে দেখো। সত্যি বলতে এই এঁচোড়ের টেবিলের স্বাদ কিন্তু অতি দারুণ হয়ে থাকে, মানে অত্যন্তই সুন্দর হয়ে থাকে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।